এক বন্ধুর বিয়েতে গিয়েছিলাম। বিয়ে শেষ হতে হতে রাত ১টা বেজে গিয়েছিল। ওদের বাড়ি থেকে আমার বাড়ি ২ মিনিটের হাঁটা রাস্তা। তাই আমি একাই হেঁটে ফিরছিলাম। রাত অনেক হওয়া সত্ত্বেও পেট পুজোটা যে ভালোই হয়েছে সেটা হাঁটার সময় ভালোই টের পাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে একটা কাঁপা নাড়িকণ্ঠ ভেসে এলো। "এই মেয়ে, এত রাতে রাস্তা দিয়ে একা হাঁটছো? ভয় ডর নেই?" পাড়ায় ফ্রিতে জ্ঞান দেওয়া কাকিমা জেঠিমার অভাব নেই। ভাবলাম তাদেরই কেউ হবে। কিন্তু এত রাতে তাদের কারোর এখানে আসাটা কেমন অসম্ভব মনে হলো। আবার ডাক এলো, "কি ব্যাপার? আমার কথা শুনতে পাচ্ছ না? এদেশের মেয়েদের এত সাহস ভালো নয়, শেখায়নি বাড়িতে?" আর সহ্য হলো না। ফিরে তাকালাম বিরক্ত হয়ে। "কে আপনি?" রাস্তায় আলোর হাল যে খুব একটা ভালো তা নয়। তারই মধ্যে অনতি দূরে একটা রহস্যময়ী মূর্তি দেখলাম। অনেকটা দূরে দাঁড়িয়েছিল, তাই মুখটা দেখতে পেলাম না ভালোভাবে। সে হেসে বলল, "আমি কে? তা দিয়ে তোমার কি হবে বাছা? তুমি যে, আমিও সে।" উফ! মাঝরাতে আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেল। বললাম, "ঠিক আছে, আপনি যেই হন, আমি আপনাকে চিনি না। আর কোনো অচেনা লোকের সাথে কথা বলার সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। সরি।" ছায়ামূর্তি হেসে বলল, "মেয়ে মানুষ, তাও এদেশের অত গুমর আসে কোথা থেকে?" মাথাটা এবার অসম্ভব গরম হয়ে গেল। যত সব পাগলের দল আমার কপালেই জুটল। ছায়ামূর্তির হাসি থেমে গেল। গম্ভীর গলায় বলল, "হ্যাঁ, আমার কোনো পরিচয় নেই। একটাই পরিচয়। আমি এদেশের মেয়ে।" "বেশ, সে না হয় বুঝলাম, কিন্তু নাম-ধাম তোর আছে নিশ্চয়ই কিছু?" "বাড়ির পোষা পশু পাখিদের নাম থাকে, আর আমার থাকবে না? ভেবে নাও কিছু একটা নিজের ইচ্ছে মতো।" "সে আবার কি? বলি, আপনার মা বাবার দেওয়া নামও কি নেই?" "মা বাবা? কই, তাদের তো চিনি না আমি।" ব্যথিত স্বরে বলল সে। "হয়তো অনাথ, তাই আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। জিজ্ঞেস করলাম, বাড়ি কোথায়?" "বাড়ি? সেটা কি হয় গো?" "না, আর সন্দেহ নেই। এ শুধু পাগল নয়, একেবারে গারদ পালানো বদ্ধ উন্মাদ। এর সাথে আর কথা বাড়ানো ঠিক নয় ভেবে আবার সামনের দিকে ফিরে চলতে শুরু করলাম। পিছন থেকে আশ্চর্য কণ্ঠ বলে উঠল, "এতক্ষণ ধরে যার সাথে এত কথা বলে সময় নষ্ট করলে, তার চেহারাটা একবার দেখে যাবে না?" বিরক্ত হয়ে ঘুরে তাকালাম। যা দেখলাম তা আর সত্যিই বলা যায় না। এ কি দেখছি আমি? এটা কি স্বপ্ন, না বাস্তব? একটা মেয়ে, তার শতচ্ছিন্ন নোংরা সাদা থান, ধুলোবালি কাদা রক্ত লেগে চিটচিট করছে। সাদা থান আর সাদা নেই। কে জানে এই কাদা আর রক্তের দাগ কতদিনের। চামড়াও কেমন যেন অসম্ভব শুকনো, কোঁচকানো ফ্যাকাশে। এতটুকু রক্ত নেই যেন শরীরে। মুখের বাঁ পাশ ওই নোংরা ছেঁড়া আঁচল দিয়ে প্রাণপণ ঢাকার চেষ্টা করছে। "কি হয়েছে আপনার?" ছুটে গেলাম আমি। "খবরদার! একদম কাছে এসো না আমার। তাহলে তুমিও খারাপ হয়ে যাবে। কলঙ্কিনী হয়ে যাবে আমার মতো।" "মানে? আপনি তো অসুস্থ, চিকিৎসার প্রয়োজন আপনার।" হাসতে হাসতে সে মাটিতে লুটিয়ে পড়ল। এত হাসিতে মগ্ন যে ঘোমটা খসে পড়ল বাঁদিকের মুখ থেকে। আর যা দেখলাম আমি, আঁতকে উঠলাম। মুখটার এখানে ওখানে মাংস নেই, হাড় দেখা যাচ্ছে। আর বাঁ চোখের জায়গায় একটা ঝাপসা গর্ত। গালের চামড়া অদৃশ্য, তাই দাঁত মাড়িও দেখা যাচ্ছে। আর দাঁড়াতে পারলাম না। বসে পড়লাম রাস্তায়। হাসিটা আর তখনও থামেনি। হেসে বলল, "ব্যাস, এইটুকুতেই এত ভয়? তাহলে সারা শরীর দেখলে কি বলবে?" কথা বলার অবস্থায় ছিলাম না। তাও প্রাণপণ চেষ্টা করলাম কথা বলতে। "এমন অবস্থা কি করে হলো?" "তাহলে বলি শোনো। ভেবো না গরিব বাপের মেয়ে ছিলাম। বেশ ভালো ঘরেই জন্ম নিয়েছিলাম। সোনার চামচ মুখে দিয়ে হয়তো নয়, কিন্তু বেশ সচ্ছল সংসারই ছিল। বাপ মা খুব আশা করেছিল একটা ছেলে আসবে বংশের বাতি দিত। কিন্তু হায়, জন্ম নিল এই অলক্ষীটা। ব্যাস, রাতের অন্ধকারে অনেক দূরের এক মন্দিরে রেখে এলো। ভালো বাড়ির মেয়ে হয়েও অনাথ আশ্রমে মানুষ হলাম। বাপ মা ফেলে এসেছিল বলে কত ছোট বড় কথাই না শুনতে হয়েছে আমাকে। তবে আশ্রমের স্কুলে একজন ম্যাম ছিলেন, একদম মায়ের মতো স্নেহ করতেন আমায়। ওনাকে দেখেই বুঝেছি মা কেমন হয়। জানো, আশ্রমে মেয়েদের থেকে ছেলে বন্ধুই বেশি ছিল আমার। তাই নিয়েও মেয়েগুলো কি কানাকানি হাসাহাসি না করেছে। আমার চরিত্র নিয়েও প্রশ্ন উঠেছে। মনোজদা, আমার সিনিয়র, আমায় ভালোবাসতো, কিন্তু বলতে পারেনি কখনো। কিন্তু একটা মেয়ের চোখ ফাঁকি দেওয়া কি এত সোজা? অসুস্থ হলেই ছুটে ওষুধ এনে দেওয়া সবার বলার আগেই, নোটস এনে দেওয়া, জন্মদিন মনে রাখা, সবই বুঝতাম। বৃষ্টির দিনে কবিতা লিখতো আমার নামে, সেটাও জানতাম। ম্যামও চেয়েছিলেন নিজের পায়ে দাঁড়িয়ে আমরা বিয়ে করি। কিন্তু অত সুখ ভগবানের আমার কপালে লিখতে বইই গেছে। একদম নারী সুলভ ফিগার যাকে বলে, সেটা ছিল আমার।
তাই কম ইভটিজিংয়ের শিকার হয়নি। তার উপর পাড়ার এক মস্তানের চোখে পড়ে গেলাম। তার বাবার খুঁটির জোর আছে, তাই পুলিশও তাকে ছোঁয় না। কুপ্রস্তাব দিল আমায় মেসেজ করে। কার কাছ থেকে আমার ফোন নাম্বার পেল সেটাই ভেবে অবাক হয়েছিলাম। পরে জেনেছিলাম স্কুলেরই এক সহপাঠী বান্ধবীর কীর্তি এটা। মেয়েরাই মেয়েদের শত্রু, কথাটা হাড়ে হাড়ে টের পেলাম। যাই হোক, ব্লক করে দিলাম জানোয়ারটাকে। একদিন রাস্তায় একা পেয়ে আমার পথ আটকালো। গালে থুতু দিয়ে চলে আসছিলাম, কিন্তু সে আর হলো কই। দলবল নিয়ে সে জোর করে টেনে নিয়ে গেল পরিত্যক্ত বাড়িতে। সারা রাত ধরে চলল পাশবিক নির্যাতন। কিছুক্ষণ থেমে আবার বলতে শুরু করলো। মনোজদা রাত জেগে বসে থাকতো হাসপাতালে আমার বেডের পাশে। বলেছিল, আমি আছি তো, তোর ভয় কি? আমরা কিছুতেই ওকে ছাড়বো না, জেল খাটিয়ে ছাড়বো সব কটাকে, দেখে নিস। হাসলো। বোকা ছিল মানুষটা। মামলা তুলতে চাইনি বলে আমার মুখে অ্যাসিড ছোড়া হলো। শরীরের বাঁ দিকটা পুড়ে গেল। দেখতে দেখতে পুজো এসে গেল। শুনলাম ওই শয়তানটা নাকি বড্ড দুর্গাকালী ভক্ত। হাসি পায় না? মনোজদা খাওয়া দাওয়া ঘুম ভুলে গেল। একটাই লক্ষ্য, ওদের শাস্তি দেওয়া। জানো, একদিন মনোজদাও নিখোঁজ হয়ে গেল। আর ম্যাম পড়লেন মারণ রোগে, ক্যান্সার। কে যে কাকে দেখে। আমি কিন্তু এত কিছুতেও হাল ছাড়িনি জানো। মামলা তুলিনি। আশ্রমের আরও শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন আমার, বিয়ে দিতে চাইলেন আমার। হাসি পাচ্ছে না? সত্যি, এরকম একটা মেয়েকে কে বিয়ে করবে বলো তো? আর আমি মনোজদাকে ভালোবাসি, আর কাউকে মানতে পারবো না ওর জায়গায়। বছর ঘুরে গেল, মনোজদা ফিরলই না আর। হঠাৎ মর্গে ডাক এলো আমাদের। দেহ শনাক্ত করতে হবে। মাথাটা থ্যাঁতলানো, তবুও ডান গালের কাটা চিহ্নটা চোখ এড়ায়নি আমার। গলায় সেই লকেটটা ছিল, যাতে আমার নামের প্রথম অক্ষর লেখা ছিল। সেই এক ডিজাইন। প্রাণহীন দেহটার উপর ঝাঁপিয়ে পড়লাম আমি। প্রিয় মানুষটাকে সারা জীবনের মতো হারিয়েছি যে। কেটে গেল আরো অনেকগুলো বছর। মনোজদার মতো আরও একদিন যে আমার জীবনে আসবে, কল্পনারও দিচ্ছিল। মানুষ নয়, সে ছিল ভগবান আমার কাছে। আমার চিকিৎসার জন্য সে কোথায় না কোথায় ছুটে বেরিয়েছে। মনোজদার মুখটা ভেসে উঠত ওর মুখে। কিন্তু ওর বাবা মা আর এক বিধবা দিদি ছিল, একদম অন্য মেরুর মানুষ। সহ্যই করতে পারতো না আমায়। পাঁকের পদ্ম ছিল আমার স্বামী, কখনো কাজ ছাড়া করতো না আমার। কিন্তু কতদিন? একদিন অফিসেরই এক কাজে অনেক দূরে যেতে হলো ওকে। আর তখনই ওর বাড়ির সবাই বাড়ি থেকে চলে যেতে বললো আমায়। তারা ছেলের আবার বিয়ে দেবে। রীতি রাজি হইনি আমি। তাই রাতে যখন আমি ঘুমিয়ে অচেতন, তখন ঘটলো সেই ভয়ঙ্কর ঘটনাটা। কেরোসিন দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হলো আমায়। চুপ করো, কান দুটো চেপে ধরলাম আমি। আর শুনতে পারছি না। দাঁড়াও, এখানেই শেষ নয়। মরে যাওয়ার পর দোষটা কিন্তু এসে পড়লো আমারই ঘাড়ে। হাসি পেল। মৃত মানুষের গায়েও কলঙ্কের দাগ পড়ে। তুমি জিজ্ঞেস করছিলে না আমি কে? আমি কোনো একজন কেউ নই। অনেক অসহায় মেয়ের অতৃপ্ত আত্মা একত্রিত হয়ে আমার সৃষ্টি। আমি অবিনাশী। কারোর আর একটা আচার কাটার ক্ষমতাও নেই আমার গায়ে। সমস্ত সহায় সম্বলহীন মেয়ের জোটবদ্ধ রূপ আমি। কোনো একক ভেবে ভুল করো না আমায়। তাই তো, আমার নির্দিষ্ট কোনো নাম নেই, পরিচয় নেই, পরিবার পরিজন নেই, ঠিকানা নেই, কিচ্ছু নেই। আমার একটাই পরিচয়, আমি অপ্রতিরোধ্য, বেপরোয়া, সমাজে নিন্দিতা, অপমানিতা, কলঙ্কিনী। সেই প্রাণ সৃষ্টির সময় থেকে আমি আছি, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। ওহ, এই যা, একটা মস্ত বড় ভুল হয়ে গেল। যেখানেই আমি বলেছি ওগুলো সব আমরা হবে, যার মধ্যে অনেকে আছে, অন্তর্ভুক্ত তুমিও। আমার এই কথাগুলোর মধ্যে সমাজের সব মানুষ কম বেশি লুকিয়ে আছে। যাই হোক, আমার অনেক কাজ আছে। আরও তুমি চাই এসব বলার জন্য। আর সময় নেই, এবার যেতে হবে আমায়। হঠাৎ কোথায় যেন মিলিয়ে গেল ছায়ামূর্তি। চিৎকার করলাম, কোথায় গেলে? রাস্তার আবছা আলো হাওয়া কাঁপিয়ে কোনো এক অস্পষ্ট অজানা জগৎ থেকে উত্তর ভেসে এলো। আমি তো সব জায়গায় আছি গো। রাস্তার ধুলোয়, তোমার ক্ষণিকের বিরক্তিতে, সমাজের নিন্দায়, মনোজদের সারা হৃদয় জুড়ে, ডাস্টবিনে, শপিং মলে, বিদেশি মেডিকেল কলেজে, স্বার্থপর মেয়েদের দলে। কোথায় নেই বলো তো? সমাপ্ত। কাহিনীর নাম সব জায়গায় আছে। লেখনীতে এবং কণ্ঠে সুচন্দ্রা চক্রবর্তী। কাহিনীটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।